এই সহজ সরল মেয়েটির সবচেয়ে আপন মানুষরাই তাকে ব্যবহার করে আর তাকে বিক্রি করে দেয়, কিন্তু সে নিজেকে বাঁচানোর জন্য বাড়ি থেকে পালিয়ে যায় আর শহরের একটা বারে ওয়েটার হিসাবে কাজ করতে শুরু করে। সেখানে এই ছেলেটির সাথে তার দেখা হয়। সেই ছেলেটি একজন কোটিপতি আর বিশাল বড় কোম্পানির সিইও। নেশাগ্রস্ত অবস্থায় তারা একে অপরের সাথে রাত কাটায়, কিন্তু যখনই সকালে তাদের ঘুম ভাঙে তখনই তারা একে অপরকে ভুল বোঝে। এই ঘটনার 1 মাস পরে সেই মেয়েটি জানতে পারে সে প্রেগনেন্ট। এখন সেই রাগী আর বদমেজাজি সিইও তার বাচ্চাটিকে কি মেনে নেবে আর সেই মেয়েটিকে বিয়ে করবে, নাকি সেই মেয়েটি তাকে ভুল বুঝে অভিমান করে থাকবে? আর তাদের বাচ্চারই বা কি হবে? সেই বাচ্চাটিকে এই দুনিয়াতে জন্ম নিবে নাকি তার আগেই তাকে শেষ করে দেওয়া হবে? এই সবকিছু জানতে হলে এই পুরো মুভিটি আপনাদের দেখতে হবে। এই মুভিটি টিকটক সাইজের, তাই ভালোভাবে দেখার জন্য ফুল স্ক্রিন করে নিতে পারেন। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি লি নামের একটি মেয়ে গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে সেখান থেকে পালায় আর একটা গাড়িতে গিয়ে ওঠে। সেই গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে একটা ছেলে বসেছিল। লি মনে করেছিল সেই ছেলেটি হয়তো এই গাড়ির ড্রাইভার, তাই সে তাকে দ্রুত গাড়িটা চালিয়ে সেখান থেকে তাকে শহরে নিয়ে যেতে বলছিল, কিন্তু সেই ড্রাইভার তার কথা শোনে না আর সেখানেই চুপ করে বসে থাকে। তখন লি তাকে অনুরোধ করে আর তাকে বলে, আমার মা আমাকে জোর করে গুন্ডাদের কাছে বিক্রি করে দিচ্ছে আর এখন তারা সবাই মিলে আমাকে ধরতে আসছে। আমি চাই না সেই গুন্ডাকে বিয়ে করতে, তাই আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি গাড়িটা চালাও আর আমাকে এখান থেকে দ্রুত শহরে নিয়ে চলো। আমি তোমাকে এটার জন্য টাকাও দিব, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। এটা বলার সাথে সাথে দেখতে পাই লিয়ের মা সেখানে চলে এসেছে। তখনই সেই ড্রাইভার গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে সেই ছেলেটির কাছে একটা কল আসে। এই ছেলেটির নাম হলো গু হাংসন। সে গু গ্রুপের সিইও। কল রিসিভ করার পর তার সেক্রেটারি তাকে বলে, আপনি অনুষ্ঠান রেখে একাই চলে গেলেন কেন? তখন হাংসং তাকে বলে, এই অনুষ্ঠান তুমি একাই সামলে নাও। আসলে তারা এখানে গু গ্রুপের পক্ষ থেকে গ্রামে পরিদর্শন করতে এসেছিল। এখন সে তাকে নিয়ে শহরে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর লি গাড়ি থেকে নেমে চলে যাচ্ছিল, তখনই তার মনে পড়ে যায় সে তো ড্রাইভারকে টাকাই দেয়নি। তাই সে আবারও গাড়ির কাছে ফিরে যায় আর জানালার কাছে নক করে। তখন ভেতর থেকে জানালার কাঁচ খুললে তারা একে অপরকে দেখতে পায়। লি তাকে সাথে সাথে কিছু টাকা এবং তাদের গ্রামের ফেমাস একটা খাবার দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই আবার সে ফেরত আসে এবং তার কাছ থেকে $2 ফেরত নেয় আর তাকে বলে, আমার শহরের বন্ধুদের খুঁজতে কিছু টাকার প্রয়োজন হবে, তাই আমি আপনার কাছ থেকে এই $2 ফেরত নিয়ে নিলাম। এটা বলেই সে ওখান থেকে চলে যায় আর হাংসন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তখনই তার কাছে কল আসে আর তাকে বলা হয় তার দাদিমা যেই মেয়েটিকে তার বিয়ের জন্য তার সাথে দেখা করতে পাঠিয়েছিল সে তার সাথে কেন দেখা করেনি। তখন হাংসং তাকে বলে তার জন্য যাতে আর কোনো পাত্রী না দেখা হয়। পরের সিনে লিকে দেখি সে রাস্তায় দাঁড়িয়ে তার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে তার ফ্রেন্ড ইরায়া চলে আসে। লি তাকে জানায় তার স্কুলের জন্য কিছু টাকার প্রয়োজন আর এই টাকা সে নিজে ইনকাম করতে চায়। তখন ইরায়া তাকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে কাজে নিয়ে যাব। এরপর সে তাকে তার সাথে নিয়ে গিয়ে ছোট একটা ড্রেস পরায়, যেটা পরে সে আনকমফোর্টেবল ফিল করছিল। লি তাকে বলে, স্কার্টটা একটু বেশি ছোট হয়ে গেল না? তখন ইরায়া তাকে বলে, এখানে তোমার নিজেকে প্রদর্শন করতে হবে আর স্মার্ট হতে হবে। এটা বলে সে তার হাতে ড্রিঙ্কসের বোতল ধরিয়ে দেয় আর তার চোখ থেকে চশমা খুলে নেয় এবং তাকে দেখিয়ে দেয় কোন রুমে তাকে কাজ করতে হবে। সে যে জায়গাটাতে কাজ করতে এসেছিল সেই জায়গাটা একটা বারের মতো ছিল। এখানে ছেলেরা ড্রিঙ্কস করতে আসতো এবং যে মেয়েকে পছন্দ তার সাথে সময় কাটাতো। পরের সিনে এই ছেলেকে দেখি, তার নাম চেন ফেইহে। চেন ফেইহে হাংসনকে এখানে ডেকেছিল, তাই সে হাংসনকে বলে, এখানে অনেক মেয়ে আছে, তাদের মধ্যে আপনি যে কোনো একজনকে বেছে নিন এবং বাড়িতে নিয়ে যান। তখন হাংসং বুঝতে পারে যে তার দাদির কথা শুনে সে এসব করছে, তাই সে তার উপরে একটু রাগ দেখায়। তখন সে তাকে বলে, তোমার এত এত সম্পত্তি, সেগুলো দেখাশোনা করার জন্য তো উত্তরাধিকারী দরকার, তাই তোমাকে নিয়ে তোমার দাদি খুব চিন্তিত। তোমার যদি একটা বাচ্চা হয় তাহলে তোমাকে নিয়ে তোমার দাদির আর কোনো টেনশন থাকবে না। তোমার জন্য এখানে আমি কয়েকজন মেয়েকে ডেকেছি, তুমি এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও। তখন তার কাছে 3 জন মেয়ে আসে আর তাকে ড্রিঙ্কস করার জন্য জোর করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে লি চলে আসে আর সে হ্যাংসংকে দেখে চিনতে পারে। সে তাকে দেখে মনে মনে ভাবছিল, এই ছেলে যে এরকম একটা জায়গাতে আসবে আমি কখনো ভাবতেও পারিনি। তখন হ্যাংসং এর নজরও তার দিকে পড়ে। এদিকে চেন ফেইহে তাকে বলে সেই মেয়েগুলোর মধ্যে একজনকে বেছে নিতে। তখন সে উঠে দাঁড়ায় আর লিয়ের দিকে তাকিয়ে বলে, আমার নাম গু হ্যাংসং, আর তোমার নাম কি? এটা দেখে চেন ফেইহে সেখানে থাকা সকল মেয়েকে চলে যেতে বলে। তখন লি রেগে যায় আর তাকে বলে, আমি মদ্যপানের সঙ্গী নই, আমি একজন ওয়েটার। এরপর সে তাকে ড্রিঙ্কসের গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমাকে শহরে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটা বলে সে নিজে ওই ড্রিঙ্কসটা পান করে আর সেখান থেকে চলে যায়। এটা
এটা দেখে চেন ফেই হে তাকে ধমক দিতে চায়, কিন্তু হাংসং তাকে বাধা দেয় আর তাকে কিছু বলতে নিষেধ করে। এটা শুনে চেন ফেই হে একটু অবাক হয়, কারণ মেয়েদের প্রতি তার কোনো আগ্রহ নেই। আর সে মনে মনে ঠিক করে এই মেয়েটিকে যদি তার পছন্দ হয় তাহলে সে তাকে হেল্প করবে তার কাছে যাওয়ার জন্য। চেন ফেই হে হাংসনকে অনেক ড্রিঙ্কস করায়, আর সে যখন মাতাল হয়ে সেখানে পড়ে যায় তখন সে তাকে সাথে করে নিয়ে গিয়ে ওপরের একটা রুমে শুইয়ে দেয়। অন্যদিকে লিকে দেখি সে হেঁটে যাচ্ছিল, তখনই ইরায়াকে দেখতে পায় আর অনেক রেগে যায়, কারণ সে মনে করেছিল ইরায়ার সাথে বসে থাকা ওই লোকটা তাকে বিরক্ত করছে। কিন্তু ইরায়া তাকে বলে সেই লোকটা গ্রাম থেকে এসেছে এবং এইখানকার বিষয়ে তেমন একটা কিছু বোঝে না। তখন সেই লোকটি তার সাথে খারাপ আচরণ করার জন্য রেগে যায়। তখন ইরায়া একটা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে লিকে পান করতে বলে আর তাকে বলে এটা আমাদের অনেক বড় কাস্টমার, তাই উনাকে হাতছাড়া করা যাবে না, প্লিজ তুমি এই ড্রিঙ্কসটা পান করো। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে এই লোকটি ইরায়াকে লিয়ের কথা বলে। ইরায়া বুঝে যায় যে তার লিকে পছন্দ হয়েছে। আসলে ইরায়া সামনে থেকে যতটা ভদ্র আর ভালো দেখতে, ভেতরে ভেতরে সে ততটাই ভয়ঙ্কর। সে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না, তাই সে ওই লোকটির সাথে একটা ডিল করে সে লিকে তার কাছে পাঠিয়ে দিবে, কিন্তু তার বদলে এই পুরো মাসের যত ড্রিঙ্কস সে আনবে তার সব টাকা তাকে দিতে হবে। এটা শুনে ওই লোকটি রাজি হয়ে যায়, আর লিনকে যে ড্রিঙ্কসটা পান করতে দেওয়া হয়েছে সেই ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। সিন বর্তমানে ফিরে আসে আর লিন সেই ড্রিঙ্কসটা পান করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর ইরায়া সেই রুম থেকে বেরিয়ে চলে আসে আর পেছন থেকে চেন ফেই হে তাকে ডাকে। সে যখন তার দিকে ঘুরে তাকায় তখন সে তাকে বলে তুমি তো সেই মেয়েটি নও, সেই মেয়েটি কোথায় গিয়েছে, আমার তাকে প্রয়োজন। মানে সে লিনকে খুঁজছিল, কিন্তু সে লিনকে কোথাও খুঁজে না পেয়ে ইরায়াকে হ্যাংসং এর কাছে নিয়ে যায়। ইরায়া যখন গেটের বাহিরে দাঁড়িয়ে গু হ্যাংসংকে দেখতে পায় তখন সে তো অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এত বড়লোক একটা জামাই আমি পেয়ে যাব, আমি তো ভাবতেই পারিনি। এটা তো সোনার হরিণ, আমার জীবন নিয়ে আমাকে আর কোনো টেনশন করতে হবে না। তখনই সেখানে ওই লোকটিকে দেখি যে লিনকে মাতাল অবস্থায় অন্য একটা রুমে নিয়ে যাচ্ছিল। লিনের একটু একটু সেন্স এখনো ছিল, তাই সে ওই লোকটিকে বারবার বলছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। ওই লোকটি যখন লিনকে ছাড়তেই চাইছিল না তখন লিন তাকে একটা জোরে ধাক্কা দেয় আর নিজে হ্যাংসং এর রুমের ভেতরে চলে যায়। এটা দেখে চেন ফেই হে তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো এতক্ষণ তাকেই খুঁজছিল। চেন ফেই হে সেই রুমের দরজা বন্ধ করে দেয় আর ইরায়াকে সেখান থেকে চলে যেতে বলে। ওই লোকটি সেখানে এসে যখন দরজা খোলার চেষ্টা করে তখন চেন ফেই হে তাকে একটা জোরে চড় মারে। তখন সেই লোকটি তার উপরে রেগে যায়। এটা দেখে ইরায়া তাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর মনে মনে লিনের ওপরে অনেক বেশি রেগে যায়, কারণ সে তার আশায় পানি ঢেলে দিয়েছে। এদিকে রুমের ভেতরে তারা দুইজনই মাতাল অবস্থায় ছিল, কিন্তু হাংসাং এতটাও বেশি মাতাল ছিল না। তাই সে লিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে, তুমি কি জানো আমি কে? কিন্তু লিন তার কোনো কথার উত্তর না দিয়ে তার চশমা খুলে ফেলে আর তাকে কিস করতে শুরু করে। পরের দিন সকালে লিনের ঘুম ভাঙলে নিজেকে এই অবস্থায় দেখে অনেক অবাক হয়ে যায় আর সে হাংসংকে দোষ দিতে শুরু করে আর তাকে বলে আপনি কাল রাতে আমার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দিয়েছিলেন। তখন হাংসং তাকে বলে তোমার কি মনে হয় আমি একজন সিইও, আমি এই ধরনের কাজ করব? তখন লিন তাকে বলে তাহলে আমি এখানে কিভাবে এলাম? হাংসং তাকে বলে গতকাল রাতে আমি তোমাকে এটা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি নিজেই কন্ট্রোল করতে পারোনি আর আমার কাছে এসেছো। তখন লিন মনে মনে ভাবতে থাকে গতকাল রাতে তো আমি 2 গ্লাস ওয়াইন খেয়েছিলাম, তার মধ্যে একটা ইরায়া দিয়েছিল, কিন্তু ইরায়া এরকমটা করতে পারে না। এটা ভেবে সে আবারও হাংসংকে দোষ দিতে থাকে আর তাকে বলে তুমি আমার সতীত্ব নষ্ট করেছো, তুমি বড়লোক হয়েছো বলে আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো না। কিন্তু হাংসং মনে মনে ভাবে সে হয়তো টাকার জন্য তার সাথে এসব কিছু করেছে আর অন্য সব বাজে মেয়েদের মতো সে তার সাথে নাটক করছে। এটা ভেবে সে লিনকে বলে তোমার কত টাকার প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। তখন লিন তাকে বলে আপনার কি মনে হয় আমি আপনার সাথে এসব কিছু টাকার জন্য করেছি? তখন হ্যাংসং তাকে বলে আমি তোমাকে 10 মিলিয়ন টাকা দিতে পারি। এটা বলে সে তাকে কার্ড ছুঁড়ে মারে। লিনও তখন রেগে যায় আর তাকে বলে আপনার নোংরা টাকা কে চেয়েছে, আপনি আমাকে অপমান করছেন। তখন হ্যাংসং সেখান থেকে চলে যেতে শুরু করে আর যাওয়ার আগে তাকে বলে আমার সামনে দ্বিতীয়বার আর কখনোই আসবে না। আর মনে মনে কষ্ট পাচ্ছিল এটা ভেবে যে সে লিনকে সাধারণ একটা মেয়ে ভেবেছিল আর সে প্রথম থেকেই ইচ্ছা করে তার কাছে আসতে চেয়েছিল। পরের সিনে লিন ইরায়ার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে কাল রাতে ড্রিঙ্কস করার পর তার সাথে কি হয়েছিল। তখন ইরায়া তাকে বলে হাংসং এর লোকেরা তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। এটা শুনে তো লিন আরো বেশি কষ্ট পায় আর মনে মনে হাংসংকে আরো বেশি খারাপ ভাবতে শুরু করে। তখন ইরায়া তাকে জিজ্ঞাসা করে হাংসং কি তোমাকে কোনো ক্ষতিপূরণ দিয়েছে? তখন লিন তাকে না বলে। এটা শুনে ইরায়া তাকে বলে আমি কি তোমার জন্য ক্ষতিপূরণ চাইতে পারি? কিন্তু লিন তাকে বলে আমি এরকম টাকা চাই না। তখনই আমাদেরকে দেখানো হয় লিন এখানে আসার আগে হাংসং এর দেওয়া কার্ডটা তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। এরপর লিন
ইরায়াকে বলে, আমি স্কুলে ফিরে যাচ্ছি আর তুমিও এখানে কাজ করো না, কারণ এখানে অনেক খারাপ মানুষ রয়েছে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। লিন এখনো বুঝতে পারে না যে ইরায়া কত বড় শয়তান, আর সে এখানে কাজ করে না। 1 মাস পর যখন লি ডাক্তারের কাছে যায় তখন সে জানতে পারে সে প্রেগনেন্ট। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায় আর ডাক্তারকে জিজ্ঞাসা করে বাচ্চা নষ্ট করতে কত টাকা খরচ হয়। তখন ডাক্তার তাকে বলে এই বাচ্চা সে নষ্ট করতে পারবে না, কারণ যদি সে এই বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে তার পক্ষে দ্বিতীয়বার গর্ভবতী হওয়া অনেক কঠিন। অন্যদিকে সেই হাসপাতালেই চেন ফেই হেকে আসতে দেখি। সে হাংসং এর দাদিকে দেখতে এসেছিল, কিন্তু তখনই তার নজর লিনের দিকে পড়ে আর তার মনে পড়ে যায় এটা তো সেই মেয়ে যে মেয়ে সেদিন হাংসং এর সাথে রাত কাটিয়েছিল। সে লিনকে জিজ্ঞাসা করে আপনি কি প্রেগনেন্ট? তখন লিন তাকে জানায় না। তখন সে তাকে বলে আপনি যদি হাংসং এর সন্তানের মা হন তাহলে আপনি অনেক লাভবান হয়ে যাবেন, আর হাংসং এর মতো বড় লোককে কে না চায়। এটা শুনে লিন অনেক রেগে যায় আর তাকে বলে আপনাদের মতো বড় লোকের আমার কোনো প্রয়োজন নেই। আপনারা প্রতিদিন রাতে বারে যান, সেখানে গিয়ে মেয়েদেরকে ওষুধ খাইয়ে তাদের সাথে যা ইচ্ছা তাই করেন। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। তখন সে সাথে সাথে ডাক্তারের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে লিনের কি হয়েছে। তখন ডাক্তার তাকে জানায় সে প্রেগনেন্ট। তখন সে লিনের রিপোর্ট নিয়ে সোজা চলে যায় হাংসং এর দাদি যেই রুমে ভর্তি ছিল সেই রুমে। সেখানে গিয়ে সে হাংসংকে জানায় তুমি তো বাবা হতে চলেছো, আর লিনের ব্যাপারে সবকিছু বলে। তখন তার দাদি ওই রিপোর্টটা নেয় আর এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এটা শুনে হাংসং তাকে বলে সে প্রেগনেন্ট মানে এটা নয় যে সেই বাচ্চা আমার, ওই বাচ্চা অন্য কারোরও হতে পারে। কিন্তু তার দাদি এইসব কথা মানতে চায় না আর লিনকে এখানে নিয়ে আসার কথা বলে। তার দাদি চাইছিল না যে তাদের বংশের বাচ্চা বাহিরে একা থাকুক। লিনকে আনার জন্য সে অনেক অস্থির হয়ে পড়ে। এটা দেখে তারা দুইজন লিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে চেন ফেই হে আগে থেকেই খোঁজ লাগিয়ে দিয়েছিল এটা জানার জন্য যে লিনের পেটে যে বাচ্চা আছে সেটা কি আসলেই হাংসং এর কি না। তারা দুইজন যখন বাহিরে আসে তখন চেন হে এর কাছে একটা কল আসে আর সেই লোকটি তাদেরকে জানায় তারা খোঁজ নিয়ে দেখেছে ওই দিন রাতে লিনের ড্রিঙ্কসে একটা ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেওয়া হয়। এরপর খারাপ উদ্দেশ্যে একটা লোক তাকে নিয়ে যাচ্ছিল, তখনই ভুলবশত সে হাংসং এর রুমে চলে যায়। এইসব শোনার পরে হাংসং বুঝতে পারে সে ভুল বুঝেছিল আর লিন সেই দিন তাকে কোনো মিথ্যা কথাই বলছিল না। এরপর সে লিনকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে লিন হাসপাতাল থেকে বাহিরে বেরিয়ে গিয়েছিল। এর মধ্যে হাংসং এটাও জানতে পারে যে সেই দিন যে লিনকে সে কার্ডটা দিয়েছিল সে কার্ডটাও লিন তাকে ফিরিয়ে দিয়েছে। হাংসং লিনের সাথে যে ব্যবহারটা করেছিল এটার জন্য এখন সে সরি ফিল করছিল। অন্যদিকে বাহিরে আসার পরে লিনকে তার মা আর ওই ছেলেটি তুলে নিয়ে যায়। আসলে হাসপাতালের ভেতরে লিন আর চেনফে এর মধ্যে যখন কথা হচ্ছিল তখন সেই কথাগুলো ইরায়া শুনে ফেলে আর তার অনেক হিংসা হতে শুরু করে। তখন সে লিনের মাকে কল করে আর তাকে জানিয়ে দেয় লিন কোথায় আছে। লিনকে যখন তারা দুজন তুলে নিয়ে আসে তখন লিন তাদেরকে জানায় সে প্রেগনেন্ট আর তার মা চাইলেও এখন তাকে বিক্রি করে দিতে পারবে না। এটা শোনার পরে তার মা অনেক রেগে যায় এবং যে ছেলেটির কাছ থেকে তার মা টাকা নিয়েছিল ওই ছেলেটিও তার পিছনে পড়ে যায় এবং তাকে মারধর করে আর ধরার চেষ্টা করে। তখন লিন দৌড়ে একটা নদীর ধারে চলে যায় সেখান থেকে লাফ দিয়ে মরে যাওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে সে মনে মনে তার গর্ভের বাচ্চাকে বলছিল মৃত্যুর পরের জগতে আমাদের দেখা হবে। এটা বলে সে যখন লাফ দিতে যাচ্ছিল তখনই সেখানে হাংসং চলে আসে আর সে লিনকে সরি বলে। সে তাকে বলে এটা আমার ভুল, আমি তোমাকে ভুল বুঝেছি, কিন্তু আমি সবকিছু তদন্ত করে সত্যিটা জানতে পেরেছি। এটা বলে সে লিনের দিকে হাত বাড়িয়ে দেয়। তখন লিন মনে মনে ভাবতে থাকে আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি। এটা ভাবতে ভাবতে সে তার হাত ধরে। তখনই হাংসং তাকে কাছে টেনে নেয়। লিন তার কাছে যাওয়ার পরে জ্ঞান হারায়। তখন সে তাকে কোলে করে নিয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর যখন তার জ্ঞান ফিরে আসে তখনই সে বুঝতে পারে তার ব্লিডিং হচ্ছে। এটা দেখে হাংসং তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে সেখানে হাংসংকে দেখতে পায়। হাংসং তার এত যত্ন নিচ্ছিল এটা দেখে সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি বাচ্চার জন্য আমার এত যত্ন নিচ্ছ। তখনই সেখানে চেন ফেহে আসে আর তাকে ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলে এই বাচ্চাটা আসলেই তোমার। এটা দেখার পরে লিন রেগে যায়। তখন চেন ফেহে তাকে বলে এটা আমি নিজে থেকেই করেছি যাতে এর ভেতরে আর কোনো সন্দেহ না থাকে। একটু পরে হ্যাংসং এর দাদিও সেখানে আসে আর লিনকে বলে প্রেগনেন্ট অবস্থায় এত রাগ করা ভালো নয়, যদি তুমি প্রেগনেন্ট নাও হও তবুও আমি আমার নাতির সাথে তোমার বিয়ে দিব। এটা শোনার পরেও লিনের মনে হ্যাংসংকে নিয়ে
নিয়ে রাগ ছিল, কারণ সে তাকে ভালো মানুষ মনে করতো না। তখন চেন ফেইহে তাকে একটা ভিডিও দেখায় যেখানে সেই রাতের এই লোকটি সবকিছু খুলে বলে। এটা দেখার পরে লিনের ভুল ভেঙে যায় আর সে হ্যাংসংকে সরি বলে এবং সে হ্যাংসং এর দাদিকে বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমি শুধু সন্তানের কারণে গু পরিবারে বিয়ে করব না। ডাক্তার আমাকে বলেছে আমি সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নই, কিন্তু এরপরও সন্তান জন্ম দেওয়া আমার পছন্দ ছিল। আমি তাদেরকে বেছে নিয়েছি এবং আমি তাদেরকে রক্ষা করব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন হাংসং এর দাদি তাকে বলে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি তাকে ফিরিয়ে আনো। এটা শোনার পর হাংসং মনে মনে ভাবতে থাকে আমি তোমাকে চলে যেতে দেব না। পরের সিনে দেখি হাংসং তার লোকদেরকে দিয়ে লিনকে তুলে আনে। এরপর হাংসং তাকে বলে, আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তুমি প্রেগনেন্ট হও বা না হও, আমি তোমাকে রক্ষা করতে রাজি আছি। তখন তার দাদি তাকে বলে, হাংসং এমন একটা ছেলে যে এত বছরে তুমি ছাড়া সে অন্য কোনো মেয়ের প্রতি আগ্রহ দেখায়নি। তার কাছে কোটি কোটি থাকা সত্ত্বেও সে একজন ভালো মানুষ। তাই তুমি নিশ্চিন্ত থাকতে পারো আর বাড়িতে থেকে নিজের শরীরের যত্ন নাও। আমি খুব তাড়াতাড়ি হাংসং এর সাথে তোমার বিয়ে দিব। এটা শুনে লিন একটু আপত্তি জানায়। তখন দাদি তাকে বলে, এর মানে তুমি কি হাংসংকে পছন্দ করো না? তখন লিন তাকে জানায়, ঠিক এরকমটা নয়, আমি এখনো স্কুলে পড়ি এবং আমার জীবন নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে, তাই এখন আমাদের মধ্যে বিয়ে সম্ভব নয়। এটা শুনে হাংসং তাকে বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর দাদি তাদেরকে বলে, ঠিক আছে, তাহলে এখন আর বিয়ের কথা না বলি। আমি সবসময় নাতনি পছন্দ করতাম, তাই তুই এই বাড়িতে গু পরিবারের নাতনি হিসাবে থাকবি। লিন তো এইসব কিছু শুনে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার নিজের ফ্যামিলি তাকে এতটা ভালোবাসে না যতটা তারা ভালোবাসা দিচ্ছে। একটু পরে তার স্কুলের কথা মনে পড়ে আর সে স্কুলে যেতে চায়। তখন হাংসং তাকে বলে, তোমার স্কুলে যেতে হবে না। এটা বলেই সে কিছু লোকদেরকে ডাকে। এরা হলো এই শহরের সবচেয়ে ভালো শিক্ষক। এরাই আজকে থেকে লিনকে পড়াশোনা করাবে। এটা দেখে লিন একটু আনকমফোর্টেবল হয়ে যায়। তখন হাংসং তাকে বলে, আমি জানি তুমি স্কুলে তোমার সহপাঠীদের সাথে পড়াশোনা করে অভ্যস্ত, কিন্তু এখন তোমার শরীর অনেকটাই দুর্বল, তাই যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন থেকে আবার তুমি স্কুলে যেও, আমি তোমাকে বাধা দিব না। এটা বলে হাংসং তার লোকদেরকে লিনের স্কুলে পাঠায় কয়েকদিনের ছুটি নেওয়ার জন্য। পরের সিনে তারা দুইজন লিনকে নিয়ে শপিং করতে যায়। সেখানে যাওয়ার পর লিন যখন দেখে সেই জিনিসগুলোর দাম অনেক বেশি, তখন সে ওইগুলো কিনতে চায় না। এটা দেখে শপিং মলের একজন কর্মচারী তাকে অপমান করে। তখনই ম্যানেজার এসে সেই কর্মচারীকে থাপ্পড় মারে আর তাকে বলে, তুমি কি জানো এরা কারা? এক্ষুনি ওনাদের কাছে ক্ষমা চাও। তখন সেই মেয়েটি তাদের কাছে ক্ষমা চায়। শপিং মলে ঘুরতে ঘুরতে লিনের কিছু চকলেটের দিকে চোখ পড়ে। সেই চকলেটগুলো দেখে তার খুব খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে কাউকে এই কথা বলে না আর সেখানে চুপ করে বসে পড়ে। তখনই হাংসং তার কাছে আসে আর তাকে একটা ছোট বাক্স ধরিয়ে দেয়। সে যখন ওইটা খোলে তখন সে দেখতে পায় এর ভেতরে চকলেট রয়েছে। এটা দেখেই তো সে অনেক খুশি হয়ে যায়। আসলে লিন যখন চকলেটের দিকে তাকিয়েছিল তখন হাংসং সেটা লক্ষ্য করেছিল। এখন হাংসং সেখান থেকে একটা লাভ চকলেট তাকে খাইয়ে দিতেই যাবে, তখনই তাদের কাছে দাদি চলে আসে। দাদিকে দেখে হাংসং একটু ঘাবড়ে যায় আর তাড়াহুড়ো করে লিনের মুখের ভেতরে চকলেট ঢুকিয়ে দেয়। এরপর তারা লিনকে বিভিন্ন রকমের পোশাক পরিয়ে ট্রাই করিয়ে দেখে। শপিং শেষে লিন জানতে পারে তার মোট বিল হয়েছে 7.80 মিলিয়ন। এটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে তাদেরকে বলে, না না, আমি এসব নিতে চাই না, এসব কিছু ফিরিয়ে দাও। এরপর সে সবকিছু কিনে নিয়ে দাদি তাকে যেতে যেতে বোঝায়, এটা ঠিক আছে, এটা অনেক টাকার শপিং নয়। লিন তাদেরকে বলে সে আর হাঁটতে পারছে না, সে অনেক ক্লান্ত। এটা শুনে দাদি হাংসংকে বলে লিনকে পিঠে তুলে নিতে। প্রথমে হাংসং আপত্তি জানালেও পরে সে লিনকে পিঠে তুলে নেয়। এটা দেখে তার দাদিমা অনেক খুশি হয়ে যায় আর লিনও মুচকি মুচকি হাসতে থাকে। বাড়ি ফিরে আসার পর লিন অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল আর তার পাও অনেক ব্যথা করছিল। তখনই তার রুমে হাংসং আসে। এটা দেখেই তো সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ হাংসং এর হাতে একটা গামলা ছিল যার মধ্যে গরম পানি আর ওষুধ মিশানো ছিল। এটা দিয়ে সে লিনের পা ধুয়ে দিচ্ছিল। এটা দেখেই তো লিন অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমার বিশ্বাসই হচ্ছে না যে একজন কোটিপতি এসে আমার পা ধুয়ে দিচ্ছে। পা ধোয়া শেষে হঠাৎ করে হাংসং তাকে বিছানায় শুইয়ে দেয়। এটা দেখেই তো লিন ভয় পেয়ে যায়, কিন্তু আসলে সে তার পা টিপে দেওয়ার জন্য তাকে বিছানায় শুইয়ে দিয়েছিল। সে যখন তার পা টিপছিল তখন লিনের অনেক বেশি আরাম লাগছিল, তাই সে মনে মনে হাংসংকে ধন্যবাদ জানাচ্ছিল। হাংসং যখন তার পা টিপতে টিপতে ওপরের দিকে উঠে আসছিল তখনই লিন তাকে বাধা দেয় আর তাকে বলে, আজকের মতো এখানেই থাক, আমার এখন ভালো লাগছে। তখন হাংসং তাকে শুইয়ে দিয়ে তাকে ঘুমাতে বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লি যখন তার রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসে তখন সে ওখানে ইরায়াকে বসে থাকতে দেখতে পায়। সে ইরায়াকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন সে তাকে
জানায় সে এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছে। তখন দাদি লিকে জিজ্ঞাসা করে তুমি কি তাকে চেনো? তখন ইরায়া তাকে বলে হ্যাঁ, আমরা কাজিন। তখন দাদি লিকে বলে তুমি এই পুরো বাড়িতে একাই থাকো, তাই আমি ভেবেছিলাম তোমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমার বয়সী কাউকে খুঁজে বের করব, যে তোমার খেয়াল রাখবে এবং তোমাকে সঙ্গ দিবে। আমি বেশ কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু ইরায়া যেহেতু তোমার পরিচিত তাই ভালোই হলো। আমি নিশ্চিন্তে ইরায়াকে এই জবটা এখন দিতে পারবো। আমার মনে হয় তোমরা যেহেতু একে অপরকে চেনো, তাই ইরায়া তোমার আর তোমার বেবির খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে। এদিকে ইরায়া মনে মনে ভাবতে শুরু করে কয়েক মাস আগে যে তুমি আমাকে ওষুধ খাইয়েছিলে সেই বিষয়টা ক্লিয়ার করার সুযোগ আমি পাইনি, কিন্তু এখন যেহেতু তুমি নিজে থেকে আমার সামনে চলে এসেছো তাই এর কৈফিয়ত আমি তোমার কাছ থেকে নিব। তখন সেখানে হাংসং আসে আর তার দাদিকে বলে আমাদের এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে আরো কিছু মানুষের ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন। কিন্তু লি তাদেরকে বলে ইরায়াকেই কাজে রেখে দিতে। তখন দাদিও তার সাথে একমত জানায়। আসলে লি ইরায়াকে এজন্যই কাজে রাখলো কারণ সে জানতে চাইছিল যে ইরায়ার মনে আসলে কি রয়েছে, তার উদ্দেশ্যটা কি। ইরায়া যখন কাজ করছিল তখন লি তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে সে তার আগের কাজটা ছেড়ে দিয়েছে কেন। তখন ইরায়া তাকে বলে গু হাংসং যখন তোমাকে তুলে নিয়ে গিয়েছিল তখন আমার বসও আমার সাথে সেম কাজ করেছে, তাই সেখানে কাজ করার মতো আমার আর কোনো মুখ নেই। তখন লি মনে মনে ভাবতে শুরু করে যে অন্যের ক্ষতি করে তার সাথেও সেটাই ঘটে। এদিকে ইরায়াও মনে মনে ভাবছিল সে লিয়ের সাথে যা করেছে এই ব্যাপারে লি হয়তো এখনো কিছু জানে না। পরের সিনে হাংসং নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে। ইরায়া দূর থেকে এটা দেখতে পায় আর সে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না, তাই সে হাংসং এর কাছে গিয়ে তাকে বলে চলুন আমি আপনাকে রুমে যেতে হেল্প করছি। হাংসং যেহেতু মাতাল ছিল তাই সে ইরায়াকে লি ভাবছিল। এদিকে ইরায়া এই বাড়িতে এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে। তার উদ্দেশ্য ছিল সে হাংসং এর বউ হবে এবং তার বাচ্চার মাও হবে, তাই সে এই সুযোগটা নিতে চাইছিল আর হাংসং এর কাছে চলে যায়। হাংসংও তার কাছে এগিয়ে আসে এবং যখনই সে তাকে কিস করতে যাবে তখন সে বুঝতে পারে এটা লি না আর সে তার উপরে রেগে গিয়ে ঘুমিয়ে পড়ে। ইরায়া যখন আবারও তার কাছে আসার চেষ্টা করে তখন সে তাকে একটা জোরে থাপ্পড় মারে। তখনই সেখানে লি চলে আসে। লিকে দেখে ইরায়া একটু ঘাবড়ে যায় আর সে তার জামা ঠিক করতে করতে লিকে বলে তুমি ভুল বুঝো না, মিস্টার হাংসং এখন মাতাল অবস্থায় রয়েছে। তখন লি তাকে এই ব্যাপারে কিচ্ছু বলে না আর তাকে বলে গিয়ে রান্নাঘর পরিষ্কার করতে। তখন সে হাংসংকে বসিয়ে পানি খেতে বলে আর হাংসং তাকে বলে লি তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি প্রেগনেন্ট, আমি সেজন্য তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে আগে থেকেই পছন্দ করি, তুমি ওই কাজের মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবে, আমি তাকে একটুও পছন্দ করি না, তাকে আমার সুবিধার মনে হয় না। এটা বলে সে আবারও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরায়া হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল আর সে মনে মনে ভাবছিল লিয়ের কাছে যা রয়েছে সে সবকিছু তার কাছে থাকা উচিত। এসব কিছু ভেবে সে লিয়ের মায়ের কাছে কল করে আর তাকে বলে আপনাকে যে ওষুধের কথা বলেছিলাম সেই ওষুধটা কি আপনি পেয়েছেন? তখন লিয়ের মা তাকে বলে হ্যাঁ, আমি কাল এই ওষুধটা তোমার কাছে পাঠিয়ে দিব। আসলে লিয়ের মা আর ইরায়া দুজন প্ল্যানিং করে এই বাড়িতে এসেছে। ইরায়া তো লিকে আগে থেকেই হিংসা করত, এদিকে লিয়ের মাও তার উপরে প্রতিশোধ নিতে চায়। সেই জন্য লিয়ের মা ইরায়াকে এখানে পাঠিয়েছে আর এই কাজটা করে দেওয়ার জন্য সে ইরায়াকে অনেক টাকাও দিয়েছে। তাদের দুজনের প্ল্যান ছিল লিকে ওষুধ খাইয়ে তার গর্ভের সন্তানকে নষ্ট করে ফেলবে। তাই পরের দিন ইরায়া লিয়ের জন্য একটা খাবার তৈরি করে নিয়ে যায় আর সে যাওয়ার আগে ওই খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে দেয়। লি যখন সেই খাবারটা খেতেই যাবে তখনই সেখানে হাংসং চলে আসে আর তাকে আরেকটা খাবার দিয়ে বলে তোমার এলাকার লবণাক্ত মাছ দিয়ে এটা রান্না করা। এটা শুনে লি অনেক খুশি হয়ে যায় এবং হাংসনের হাত থেকে সে খাবারটা নিয়ে খুশি মনে খেতে শুরু করে। এই যাত্রায় লি তো সেই ওষুধ খাওয়া থেকে বেঁচে যায় আর হাংসং তার জন্য এই খাবারটা এনেছিল কারণ সে জানতো লিয়ের এই খাবারটা পছন্দ। কারণ মুভির শুরুতেই যখন লি তাকে ড্রাইভার ভেবে কিছু টাকা একটা খাবারের প্যাকেট দিয়েছিল আসলে সেই খাবারটা এই মাছটাই ছিল, যেটা তার এলাকার ফেমাস একটা খাবার, তাই সে স্পেশালি লিয়ের জন্য এটা অর্ডার দিয়ে এনেছিল। অন্যদিকে ইরায়া যখন লিয়ের মায়ের সাথে কথা বলে তখন তার মা তাকে বলে তুমি এমন কিছু করো যাতে লি আমার কাছে ফিরে আসতে বাধ্য হয় এবং সে আমার সাথে কথা বলে। পরের সিনে ইরায়া লিয়ের কাছে যায় আর তাকে বলে তোমার মা জানে আমি এখানে কাজ করি, তাই সে আমার কাছে কল দিয়েছে এবং সে তোমার সাথে কথা বলতে চায়। প্রথমে লি তো তার মায়ের সাথে কথা বলতে চায় না, কিন্তু ইরায়া তাকে বোঝায় আর তার মায়ের সাথে কথা বলতে বাধ্য করে। তখন লি তার মাকে জিজ্ঞাসা করে আপনি কি চান? তখন তার মা তাকে বলে তোমার ভাই একটা বাড়ি দেখেছে, সেই নতুন বাড়ি কিনতে কিছু টাকার প্রয়োজন, তুমি আমাকে টাকা পাঠাও। তখন লি তাকে বলে আমি জানতাম আপনার মনে আমার জন্য কোনো মায়া দয়া নেই, কিন্তু দুঃখের বিষয় হলো এখনো আপনি আমার মা। তখন তার মা তাকে বলে তুমি ভেবো না যে তুমি হাংসং এর বাড়িতে আছো বলে আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, তুমি যদি গু পরিবারের বউ হতে চাও তাহলে আমাকে 3 মিলিয়ন পাঠাও এবং 1 মিলিয়ন এক্সট্রা পাঠাবে তোমার ভাইয়ের চিকিৎসা বাবদ, নইলে
আমি সবাইকে বলে দেব তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো, আর যদি তুমি 3 মিলিয়ন নিয়ে আসো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। এরপর লি হাংসংকে কল করে আর তার কাছ থেকে 3 মিলিয়ন টাকা ধার চায়। হাংসং তাকে জিজ্ঞাসা করে এত টাকা সে কি করবে। তখন সে তাকে জানায় সে এই টাকা তার মাকে দিবে এবং তার মায়ের সাথে সারা জীবনের সম্পর্ক বিচ্ছিন্ন করবে। এটা শোনার পর হাংসং তার সাথে যেতে চায়, কিন্তু লি তাকে মানা করে আর তাকে বলে গত 20 বছরের সম্পর্ক আমি শেষ করতে যাচ্ছি, সেখানে আমি একাই যাব। এটা শুনে ইরায়া অনেক খুশি হয়ে যায়, কারণ ফাইনালি লি তাদের ফাঁদে পা দিয়েছে। পরের সিনে লি টাকা নিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে তার মাকে জিজ্ঞাসা করে এই টাকাগুলো নেওয়ার আগে আপনি আমাকে একটা সত্যি কথা বলুন, আপনি কি আমার নিজের মা? কারণ আপনি যদি আমার নিজের মা হতেন তাহলে আপনি কখনোই আমাকে টাকা ইনকাম করার হাতিয়ার ভাবতেন না। এটা শুনে তার মা তাকে বলে হ্যাঁ, আমি তোমার নিজের মা নই, আমি তোমাকে দত্তক নিয়েছিলাম, টাকা দিয়ে কিনে নিয়ে তোমাকে লালন পালন করে এত বড় করেছি, সেই টাকা তো উসুল করতে হবে। আমি চাই তুমি সারা জীবন আমার হাতের ইশারায় ঘুরবে। তোমার জন্য আমার ছেলের পা ভেঙেছে, তাই তুমি সারা জীবন আমার কাছেই থাকবে আর আমার ছেলের সেবা করবে। এই সব কিছু শুনে লিন অনেক কষ্ট পাচ্ছিল আর ইরায়া তাকে বোঝাতে শুরু করে। তখন লি তাদেরকে বলে আমি জানি তোমরা সবাই একই গ্রুপে আছো। সে তার মাকে বলে তোমার টাকা চাই তাই না, তাহলে ব্যাগটা খুলে দেখো। তারা যখন ব্যাগটা খোলে তখন তারা ব্যাগের ভেতরে নকল টাকা দেখতে পায়। তখন লি ইরায়াকে বলে তুমি কি বোকা, সেদিন রাতে যখন তুমি ফোনে আমার মায়ের সাথে কথা বলছিলে তখন আমি আর হাংসং সেসব কথা শুনে ফেলেছিলাম, আর আমরা দুজন মিলে তোমাদের সবাইকে একসাথে ধরার প্ল্যান করেছিলাম। তোমরা ভাবছো যে আমি তোমাদের ফাঁদে পা দিয়েছি, কিন্তু এরকম কিছুই নয়। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি শুধু আমার ক্ষতিই করেছো। তুমি এটা কিভাবে করতে পারলে? আমি তো তোমার কখনো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এরকমটা কেন করলে? তোমার কারণে আজকে আমি প্রেগনেন্ট। তখন ইরায়া তাকে বলে তুমি যেহেতু সবকিছু জানতে তাহলে তুমি কেন আমাকে ফলো করছো? তখন সে তাকে বলে আমি যদি তোমাকে ফলো না করতাম তাহলে তোমাদের সবাইকে একসাথে কিভাবে ধরতে পারতাম। তখন তার মা হাসতে শুরু করে আর তাকে বলে তুমি যদি টাকা না দাও তাহলে আমি তোমাকে শেষ করে দেব। আর সে তার ছেলেকে বলে লিকে সেখানেই শেষ করে দিতে। সে যখন চাকু বের করে লিকে মারতেই যাবে তখনই সেখানে হাংসং আর তার লোকজন চলে আসে। তখন লি তার মাকে বলে হাংসং আমাকে অনেক আগেই ডিএনএ রিপোর্ট দেখিয়েছিল, আমি আগে থেকেই জানতাম তুমি আমার মা নও। তুমি আমাকে সত্যিটা বলো, আমার নিজের মা বাবা কে? তখন সে তাদের সুযোগ নিয়ে একটা ছুরি তাদের দিকে ধরে আর তাকে বলে হাংসং যদি আমাকে টাকা দেয় তাহলে আমি তোমাকে বলবো তোমার আসল মা বাবা কে। কিন্তু হাংসংও কম ছিল না, একটু পর তার লোকজন তাদেরকে বন্দি করে ফেলে। তখন ইরায়া তাকে বলে আপনি সত্যিটা বলে দিন, নইলে আমাদের জীবন চলে যাবে। কিন্তু এরপরেও সে তাকে তার আসল মা বাবার নাম বলতে চায় না আর তাকে বলে তুমি যদি আমাকে 5 মিলিয়ন টাকা দাও তাহলে আমি সত্যি কথা বলবো, নইলে আমাকে মেরে ফেললেও আমি সত্যিটা বলবো না। এটা শুনে হাংসং এর লোক তাকে কিছু বলে না, কিন্তু তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। তখন সে লিনের পা ধরে জীবন ভিক্ষা চায় আর তাকে বলে আমি সত্যিই বলছি, আমি আসলে জানি না তোমার আসল মাকে। তোমার মায়ের সাথে আমার রাস্তার ধারে দেখা হয়েছিল, সে তোমাকে কোলে নিয়েছিল। তোমার মা অনেক অসুস্থ ছিল আর সে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল দেখাশোনা করার জন্য। তখন আমি তাকে আমার বাড়ির ঠিকানাও দিয়েছিলাম, কিন্তু সে কখনোই তোমার খোঁজ নেওয়ার জন্য ফিরে আসেনি। আমার মনে হয় সে মারা গিয়েছে। এটা শুনে লি বিশ্বাস করতে চায় না আর সে তাকে বলে আপনি মিথ্যা কথা বলছেন। তখন হাংসং এর সেক্রেটারি তাকে বলে তুমি তার মাকে মেরে ফেলেছো। এটা বলে সে তার ছেলেকে মারতে শুরু করে আর তাদের দুজনকে মেরে ফেলার হুমকি দেয়। তখন সে ভয়ে তাদেরকে সব সত্য কথা বলে দেয়। সে তাদেরকে বলে 22 বছর আগে সে লিকে একটা হাসপাতাল থেকে চুরি করে এনেছে আর সে সত্যিই জানে না লিয়ের আসল বাবা মা কে। এরপর সে লিকে বলে আমি তোমাকে কঠিন পরিশ্রম করে বড় করেছি, তুমি আমাদেরকে যেতে দাও। তখন লি রেগে যায় আর তাকে বলে আপনার এসব কথা বলতে লজ্জা লাগছে না? আপনি আমাকে সব সময় অত্যাচার করেছেন, আমি যখনই কোনো ভুল করেছি আপনি আমাকে মারধর করেছেন। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি শুধু মারই খেয়েছি, আপনি আমাকে একটুও আদর দেননি। আপনি এখনই আমাকে বলুন কোন হাসপাতাল থেকে আপনি আমাকে চুরি করে এনেছিলেন। তখন সে তাকে সেই তথ্যটা দিয়ে দেয়। অন্যদিকে ইরায়াকেও তার কর্ম অনুযায়ী শাস্তি দেওয়া হয়। পরের সিনে হাংসং এর সেক্রেটারি তাদেরকে জানায় লিয়ের মা বাবার খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু তারা তার সাথে দেখা করতে চায় না, কারণ সবার আগে তারা ডিএনএ টেস্ট করে দেখতে চায় যে লি তাদের সন্তান কি না। এর জন্য তারা লিয়ের চুল চেয়েছে এবং এই ঠিকানায় কালকে দেখা করতে বলেছে। এটা শুনে লি তাড়াতাড়ি তার চুল কালেক্ট করে তাকে দিয়ে দেয়। পরের দিন লি সহ তারা সবাই সেই ঠিকানায় গিয়ে বসেছিল যেখানে লিয়ের মা তাদেরকে আসতে বলেছিল। লি সেখানে বসে অনেক টেনশন করছিল। তখনই সেখানে একটি মহিলা চলে আসে। এই মহিলাটির নাম হলো জু জিনিউ। তাকে দেখে হাংসং এর সেক্রেটারি বলে ইনি তো এই শহরের 1 নম্বর ধনী মহিলা। জিনিউ লিয়ের কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে। এত বছর পর মেয়েকে ফিরে পেয়ে সে অনেক খুশি হয়ে যায় এবং লিও তার মাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তাদের দুজনের সাক্ষাৎ হয়ে গেলে এবার জিনিউ তাকে
তাকে বলে, তোমার নাম জু ইয়ানরান, তোমার যখন জন্ম হয়েছিল তখন আমরা তোমাকে এই নাম দিয়েছিলাম, আর আজ থেকে আমি তোমাকে এই নামেই ডাকবো। এরপর সে হাংসং আর তার দাদিকে বলে, আমি শুনেছি তোমরা আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছো, আমি চাই না আজ থেকে তোমরা আমার মেয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখো। তখন লি তাকে বলে, আসলে এরকমটা নয়, তারা আমার অনেক খেয়াল রাখে। কিন্তু এরপরেও জিনিউ হাংসংকে বলে সে যাতে লিয়ের সাথে আর কোনো যোগাযোগ না রাখে। তখন হাংসং তাকে জিজ্ঞাসা করে, কেন আপনি আপনার মেয়েকে আমাদের ফ্যামিলিতে বিয়ে দিতে চান না? তখন জিনিয়া তাকে বলে, গু পরিবার অনেক ভালো, কিন্তু আমার মেয়ের সাথে যায় না, আমার মেয়ের আরো ভালো কিছু প্রাপ্য। আগে কোনো বিকল্প ছিল না, কিন্তু এখন আমি চলে এসেছি, তাই আমি তাকে আরো ধনী পরিবারে বিয়ে দিব। তখন লি সেক্রেটারিকে জিজ্ঞাসা করে, আমি তো ভেবেছিলাম গু ফ্যামিলি অনেক বড় ধনী, কিন্তু আমার মা কি তাদের থেকেও বেশি ধনী? তখন সে তাকে জানায়, এসব কিছু আসলে টাকা দিয়ে বিবেচনা করা হয় না, কারণ ক্ষমতার দিক দিয়ে তোমার মা এক নম্বরে রয়েছে। এদিকে হাংসং এর দাদি জিনিউর সাথে আলাদাভাবে কথা বলতে চায়। তখন সে তাকে বলে, এমন কি কথা বলতে চান যেটা বাচ্চাদের সামনে বলা যাবে না, আপনি এখানেই বলুন। তখন সে তাকে বলে, লি অলরেডি হাংসং এর বাচ্চার মা হতে চলেছে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়, আর সে তাদেরকে বলে, আমার মেয়েকে আপনারা চাপ দিবেন না, শুধুমাত্র বাচ্চার জন্য সে হাংসংকে বিয়ে করবে না, একমাত্র সে তখনই হাংসংকে বিয়ে করবে যখন সে হাংসংকে ভালোবাসবে। এরপর সে তার মেয়েকে বলে, তুমি শুধু তোমার মনের কথা শোনো, তুমি আমাদের সবাইকে বলো তুমি কি হাংসংকে পছন্দ করো। এটা শোনার পরে লি যখনই কিছু বলতে যাবে তখনই তার মা তাকে বলে, ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি বুঝে গিয়েছি। মানে এখানে সে লিকে কিছু বলার সুযোগই দেয়নি। এটা দেখে দাদি তাকে বলে, মিস জু, আপনি তো তাকে কিছু বলার সুযোগই দেননি, সে কিছু বলতে চায়। তখন সে তাকে বলে, আমি বুঝে গিয়েছি আমার মেয়ে এখনো কনফিউজড আছে সে হাংসংকে পছন্দ করে কি না। যদি সে হাংসংকে সত্যিই পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বাধা দিব না, কিন্তু আমি তাকে আরো ধনী ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিব। এরপর সে নির্ধারণ করবে সে কাকে বিয়ে করতে চায়, আর এটার জন্য আমি আমার মেয়েকে কোনো চাপ দিতে চাই না। এরপর সে হাংসংকে বলে, আমি আশা করি তুমি অন্য ব্যক্তিদের কাছে হেরে যাবে না। তখন লি তার মাকে জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়? এটা শুনে তার মা তাকে নিয়ে যায় তার বাবার সাথে দেখা করানোর জন্য, আর তাকে বলে সে যখন চুরি হয়ে গিয়েছিল তখন তার বাবা তাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করত, আর কিছুদিন পরেই সে মারা গিয়েছে। এটা শুনে লিয়ের অনেক খারাপ লাগে। একটু পরেই সেখানে মিস জু জিনিওর আরেকটি মেয়ে চলে আসে। এটা তার দত্তক নেওয়া মেয়ে ছিল, তার নাম ছিল জু ইয়ান হং। ইয়াং হং অনেকটা অহংকারী এবং হিংসুটে টাইপের ছিল। সে তার মায়ের পাশে লিকে দেখে মনে মনে হিংসা করছিল, আর সেখানে এসেই সে গু হংসংকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, সেদিন আপনি আমার অনেক কেয়ার করেছিলেন। মানে তার মায়ের দেওয়া একটা পার্টিতে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, আর তখন হাংসংই তাকে সামলেছিল, এটার জন্য সে তাকে ধন্যবাদ জানায়। এরপর সে তার বোনের সাথে পরিচিত হয়। সে বাহিরে বাহিরে তাদের সাথে হাসি মুখে কথা বললেও মনে মনে সে তাকে সহ্য করতে পারছিল না। তখন তার মা তাকে জানায় তার বোন প্রেগনেন্ট, আর এখন থেকে তাকেও তার খেয়াল রাখতে হবে। এটা শুনে সে জিজ্ঞাসা করে সে কার বাচ্চার মা হতে চলেছে। তখন হাংসং সামনে এগিয়ে এসে লিকে জড়িয়ে ধরে। এটা দেখে সে বুঝতে পারে সে হাংসং এর বাচ্চার মা হতে চলেছে। এরপর মিস জু তার দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু হাংসং তাকে বলে লি তাদের সাথে তাদের বাড়িতে থাকবে। এটা নিয়ে তাদের মধ্যে একটু তর্ক হতে শুরু করে। তখন হাংসং বলে লি ঠিক করবে সে কার বাড়িতে থাকবে। এরপর তারা লিকে জিজ্ঞাসা করে সে কার বাড়িতে থাকতে চায়। তখন লি এটা নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ হাংসং তার জীবন বাঁচিয়েছে। যদি সে তাদের বাড়িতে না যায় তাহলে তারা অনেক কষ্ট পাবে, আর যদি সে তার মায়ের সাথে না যায় তাহলে তার মাও অনেক কষ্ট পাবে। এইসব কিছু ভেবে সে তাদেরকে বলে, আমি স্কুলে থাকবো, আমার স্কুলে একটা ফ্যাশন ডিজাইনের প্রতিযোগিতা হতে চলেছে, আর আমি সেখানে অলরেডি নাম লিখিয়ে ফেলেছি। প্রতি 4 বছর পর পর এই প্রতিযোগিতাটি হয়, আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই প্রতিযোগিতা জেতার, তাই আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। এটা শোনার পর হাংসং তাকে বলে, তুমি প্রেগনেন্ট, তাই তুমি স্কুলে থাকতে পারবে না, যদি সেখানে যাওয়ার পর তোমার কোনো সমস্যা হয় তাহলে কি হবে? মিস জু তাকে বলে, তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমার জন্য একটা স্পেশাল ড্রাইভার রেখে দিব। তখন হাংসং তাকে বলে, তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি নিজেই তোমার ড্রাইভার হয়ে যাব। তারা এইসব নিয়ে তর্ক করছিল, তখনই ইয়াং হং তাদেরকে বলে, তাকে স্কুলে যেতে দাও, আমিও তার সাথে স্কুলেই থাকবো, আর আমি তাকে দেখে রাখবো। এটা শুনে তারা লিকে স্কুলে রাখতে রাজি হয়ে যায়। কিন্তু এদিকে ইয়াং হং মনে মনে পরিকল্পনা করছিল কালকে সে লিকে স্কুলে মেরে ফেলবে। এরপর লিয়ের মা তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা সবাই তাকে অনেক ভালোভাবে ওয়েলকাম জানায়। এই বিশাল বড় বাড়ি দেখে লি তো অনেক বেশি অবাক হয়ে যায়। ভেতরে যাওয়ার পরে তার মা তাকে একটা উপহার দেয়, আর তাকে বলে, তোমার বাবা মারা যাওয়ার আগে আমি তাকে একটা কথা দিয়েছিলাম, আমি তাকে বলেছিলাম আমি যদি তোমাকে খুঁজে পাই তাহলে এই সম্পত্তির অর্ধেক আমি তোমাকে লিখে দিব। এটা শুনে লি অনেক অবাক হয়ে যায় আর তাকে নিষেধ করে দেয়, কিন্তু তার মা তাকে বলে উপহার যেরকমই হোক না কেন সেটা গ্রহণ করা উচিত। আড়াল থেকে ইয়াং হং এসব কিছু শুনে অনেক বেশি
বেশি রেগে যায়। পরের সিনে হানসং চেন ফেই হেকে সব কথা খুলে বলে। সে এই সব কিছু জানার পরে অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে মিস জু লিনকে অনেকগুলো ছেলে দেখায়। এই ছেলেগুলো অনেক ধনী পরিবারের ছিল। সে তার মেয়েকে বলে এদের মধ্যে কাউকে বেছে নিতে। তখন লি তাকে বলে আমি এখন শুধু পড়ালেখায় মনোযোগ দিতে চাই। সামনে আমার ফ্যাশন ডিজাইনার প্রতিযোগিতা রয়েছে, আমি এখন সেটা নিয়েই ব্যস্ত থাকতে চাই। এটা বলে সে বিয়ের বিষয়টাকে ইগনোর করে। তখন তার মা তাকে বলে ঠিক আছে, আমি অপেক্ষা করব, তুমি অবশ্যই জিতবে আর প্রাইজ নিয়ে ঘরে ফিরবে। পরের সিনে হাংসং লিকে তার স্কুলে পৌঁছে দিতে তার সাথে যায়। সেখানে যাওয়ার পর হাংসং তার সাথেই থাকতে চাইছিল, কিন্তু লি তাকে নিষেধ করে। আর গাড়ি থেকে নামার পরে তার সাথে ইহং এর দেখা হয়। ইহং তার সিনিয়র। হাংসং গাড়ির ভেতর থেকে দেখতে পায় লি একটা ছেলের সাথে কথা বলছে। এটা দেখে সে জেলাস ফিল করে আর বাহিরে বেরিয়ে আসে। তখন লি ইহং এর সাথে তার পরিচয় করিয়ে দেয়। লি ইহংকে বলে হাংসং তার ভাই। এটা শুনে হাংসং রেগে যায় আর তাকে বলে সে যতক্ষণ তাদের সম্পর্ক ক্লিয়ার না করবে সে ততক্ষণ তাকে ভেতরে যেতে দেবে না। তখন লি তাকে ইগনোর করে আর ইহং এর সাথে কথা বলতে শুরু করে। তখন ইহং তাকে বলে আমি শুনলাম তুমি নাকি ফ্যাশন ডিজাইনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। তখন লি তাকে বলে হ্যাঁ আমার একটা সমস্যা আছে। এরপর তারা দুজন ভেতরে গিয়ে ডিজাইন দেখছিল, তখনই তাদের পেছন পেছন হাংসংও চলে আসে। ইহং লিকে ডিজাইনের ব্যাপারে কিছু টিপস দিচ্ছিল, কিন্তু হাংসং তাদেরকে ডিস্টার্ব করছিল। তাই ইহং তাকে বাহিরে পাঠিয়ে দিয়ে দরজা আটকে দেয়। তারা দুজন ভেতরে বসে পড়াশোনা নিয়ে কথা বলছিল আর জোরে জোরে হাসাহাসি করছিল। হাংসং বাহিরে থেকে এসব কিছু দেখে অনেক জেলাস ফিল করছিল। হাংসং এসব কিছু দেখে সহ্য করতে না পেরে লিয়ের কাছে চলে যায় আর তাকে বলে অনেকক্ষণ পড়াশোনা করা চোখের জন্য ক্ষতিকর, তাই তোমার এখন আরাম করা দরকার। এটা বলে সে তাকে হাত ধরে টেনে বাহিরে নিয়ে আসে। তখন লি তাকে বলে আপনি কি জেলাস ফিল করছেন? তারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই সেখানে আবারও ইহং চলে আসে আর লিকে একটা ফেমাস ডিজাইনারের বই দেয়। এটা দেখে লি তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু হাংসং আবারও জেলাস ফিল করতে শুরু করে আর ফোন দিয়ে তার সেক্রেটারিকে বলে 30 মিনিটের মধ্যে লিউ সিকিং কে এখানে হাজির করতে হবে। এখানে ইহং লিকে যে ডিজাইনারের বইটি দিয়েছিল তার নামই ছিল লি সিকিং। লি সিকিং কে সামনে দেখতে পাবে এটা ভেবে লি অনেক খুশি হয়ে যায়। পরের সিনে লি সিকিং তাদের সাথে দেখা করতে আসে। লি তো এত বড় ডিজাইনারকে সামনে থেকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সে তার সাথে ছবিও তোলে। পরের সিনে লিনকে দেখি সে একা একাই ডিজাইন আঁকানোর প্র্যাকটিস করছিল। তখনই তার কাছে কয়েকটা মেয়ে আসে আর তার হাতে এত দামি পেন্সিল দেখে ঠাট্টা করতে শুরু করে আর তাকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে। তখন সে তাকে বলে আমার সাথে ঝামেলা করো না। তখন ওই মেয়েগুলো তাকে জিজ্ঞাসা করে তুমি এত দামি পেন্সিল কোথায় পেলে? তখন লিন তাদেরকে বলে আমার মা দিয়েছে। তখন তারা তাকে বলে তোমার মতো গরিব ফ্যামিলির লোকেরা এত দামি পেন্সিল কিভাবে ব্যবহার করে? তারা সবাই তাকে নিয়ে উপহাস করতে শুরু করে। তখন লিন তাদেরকে তার মায়ের নাম বলে। এটা শুনে তারা বিশ্বাস করে না, কারণ তারা সবাই জানে জু জিনিউর একটা মাত্র সন্তান রয়েছে। তারা হাসাহাসি করতে শুরু করে এবং তার ডিজাইন করা কাগজগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে। তখনই সেখানে ইয়াং হং চলে আসে আর তাদের সবাইকে ধমক দেয় এবং তাদেরকে বলে তোমরা কি জানো না সে প্রেগনেন্ট? তোমরা তাকে এভাবে জ্বালাচ্ছ কেন? এখনই এখান থেকে চলে যাও। তারা চলে যাওয়ার পর সে মনে মনে বলতে শুরু করে আমি শুধু চাই পুরো স্কুল জানুক তুমি প্রেগনেন্ট। আসলে ইয়ান হংই সেই মেয়েদের টাকা দিয়েছিল লিকে জ্বালানোর জন্য। লি যখন সেই কাগজের টুকরোগুলো তুলছিল তখন ইয়াং হং তাকে বলে এসব ফেলে দিন, আমি আপনাকে আবার কিনে দিব। তখন লি তাকে বলে এটা আমার মা আমাকে দিয়েছে, আমি এগুলোকে ফেলে দিতে চাই না। তখন ইয়াং হং তাকে বলে আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদিও এই কথা বলা উচিত নয়। আপনি কি একটা বিষয় চিন্তা করে দেখেছেন মা আপনাকে খুঁজতে এত সময় লাগালো কেন? ইয়ান হং আসলে লিয়ের মনে তার মাকে নিয়ে সন্দেহ ঢোকাতে চাইছিল। তখন লিয়েরও মনে পড়ে যায় যে তার দত্তক নেওয়া মা গ্রেপ্তার হওয়ার আগে তাকে বলেছিল তার মা আসলে তাকে খুঁজে পেতে চায় না আর সেজন্যই সে তাকে এত বছর খুঁজে পায়নি, সে তাকে ভালোবাসে না। এদিকে ইয়ান হং ও লিকে বলে আমার মা আমাকে দত্তক নিয়েছে ঠিকই, কিন্তু আমি কখনো তার ভালোবাসা পাইনি। সে সব সময় তার কাজ নিয়ে আর ডিজাইন নিয়ে ব্যস্ত থাকে। আমি এত বছরেও কখনো দেখিনি সে তোমার খোঁজ করছে। এই সব কিছু শুনে লিয়ের মন অনেক খারাপ হয়ে যায় আর সে তার মায়ের দেওয়ার সেই কাগজ কলমগুলো ডাস্টবিনে ফেলে দেয় আর মনে মনে ভাবতে শুরু করে তার মা হয়তো তাকে হারানোর জন্য অপরাধ বোধে ভুগছিল, কিন্তু সে হয়তো তাকে ভালোবাসে না। এটা ভেবে মন খারাপ করে সে ওখান থেকে চলে যায়। তখন ইয়ান হং সে ডাস্টবিনের একটা ছবি তুলে তার মাকে পাঠায় এবং ফোন দিয়ে তার মাকে বলে সে যে কাগজ কলমগুলো তার মেয়েকে গিফট করেছিল সে ওইগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা শুনে তার মা অনেক মন খারাপ করে আর চিন্তা করতে শুরু করে লিকি তাকে এখনো একসেপ্ট করতে পারছে না, তাহলে তার এখন কি করা উচিত। এদিকে ইয়ান হং তার মাকে বলে আপনি কি লিয়ের জন্য পাত্র দেখছেন? আপনি একটা কাজ
করুন, এই পাত্র দেখার ব্যাপারটা আপনি আমার উপরে ছেড়ে দিন, আমি খুব ভালোভাবেই জানি আমার বোনের কি পছন্দ। এটা শুনে তার মা তার উপরে এই দায়িত্বটা দিয়ে দেয়। পরের সিনে ইহংকে দেখি, সে ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিল আর অনেকগুলো স্টুডেন্টরাও সেখানে ছিল। লি যখন সেখানে আসে তখন সে লিকে প্রপোজ করে। সেই সময় হাংসংও সেখানে চলে আসে আর সে চুপ করে দাঁড়িয়ে সেসব কিছু দেখতে থাকে। লি যখন তাকে কোনো উত্তর দিচ্ছিল না তখন ইয়াং হং সেখানে আসে আর ইহং এর হাত থেকে ফুল নিয়ে লিয়ের হাতে দিয়ে বলে সেও তোমাকে পছন্দ করে। কিন্তু একটু পরেই লি তাকে ফুল ফেরত দিয়ে দেয় আর তাকে বলে আমি তোমাকে পছন্দ করি না। তখন ইহং তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে পছন্দ করে না। ঠিক সেই সময় পেছন থেকে হাংসং চলে আসে আর তাকে বলে কারণ সে আমাকে পছন্দ করে। তখন ইহং তাকে বলে কিন্তু কিভাবে, আপনি তো তার ভাই হন। তখন সে তাকে কোনো উত্তর দেয় না আর লিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে ইয়ান হনের অনেক রাগ হয় কারণ তার প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। তখন সে ইহংকে বলে আমি আমার সাধ্যমতো তোমাকে হেল্প করেছি, কিন্তু লি তোমাকে পছন্দ করে না, আসলে সে তোমাকে নিয়ে খেলছে। তখন ইহং তাকে জিজ্ঞাসা করে কিভাবে। তখন ইয়ান হং তাকে বলে তারা আসলে দম্পতি, কিন্তু তোমার সামনে তারা ভাই বোন সেজে থাকে আর তোমাকে নিয়ে খেলা করে। এই যে তোমার দেওয়া সেই ডিজাইনার বইটিও সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা দেখে ইহং অনেক কষ্ট পায় আর তাকে বলে আমি তাকে অনেক ভালোবাসি। তখন ইয়াং হং তাকে বলে আমি তোমাকে তাকে ফিরে পেতে সাহায্য করব, তুমি শুধু আমাকে হেল্প করো তাদের মধ্যেকার বিশ্বাস ভেঙে দিতে, এরপরেই লিন তোমার কাছে ফিরে আসবে। এটা শুনে ইহং খুশি হয়ে যায় আর তার সাথে হাত মেলায়। অন্যদিকে লি আর হ্যানসংকে দেখি, লি হ্যানসংকে বলে তুমি কি জেলাস। তখন হ্যানসং তাকে বলে তুমি যেহেতু তাকে পছন্দ করো না তাহলে তাকে সরাসরি মানা করে কেন দিচ্ছ না। তখন লি তাকে বলে আমি শুধু তোমার প্রতিক্রিয়া দেখতে চাই। এটা বলার সাথে সাথেই হ্যানসং তাকে কিস করে। পরের সিনে লি তার ফ্যাশন ডিজাইনের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে হ্যানসং তার জন্য কয়েকটা বডিগার্ড ঠিক করে দেয় যারা তাকে তার কাজে হেল্পও করে। সে যখন ক্লাসের ভেতরে বসে ড্রয়িং প্র্যাকটিস করছিল তখন তার সাথে দেখা করার জন্য কয়েকজন ছেলে আসে আর তার বডিগার্ডদের বলে তাদেরকে এখানে মিস জু পাঠিয়েছে। কিন্তু সেই বডিগার্ডগুলো তাদেরকে ভেতরে আসতে দেয় না আর মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। আসলে এই ছেলেগুলোকে লিয়ের কাছে ইয়াং হং পাঠিয়েছিল আর তাদেরকে বলতে বলেছিল যে যদি তাদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে কে পাঠিয়েছে তাহলে তারা যেন তার মায়ের নাম বলে। সেই ছেলেগুলো যখন লিয়ের সাথে দেখা করতে পারে না তখন ইয়াং হং নিজেই লিয়ের কাছে আসে আর তাকে বলে মা তোমার জন্য কয়েকটা পাত্র দেখেছে, তুমি আমার সাথে বাহিরে এসো। তখন লি তাকে বলে প্রতিযোগিতা শুরু হতে চলেছে, তাই তাদেরকে বলুন আমি পরে তাদের সাথে দেখা করব। কিন্তু ইয়াং হং তার কোনো কথাই শোনে না আর তার হাত ধরে টেনে সে ছেলেগুলোর সাথে দেখা করতে নিয়ে চলে যায়। সেখানে যাওয়ার পর ওই ছেলেগুলো তাকে বলে তোমার মা আমাদের তিনজনকে পাঠিয়েছে এখানে। সেই ছেলেগুলো দেখতে বখাটে টাইপের ছিল, তাই লি তার বোনকে জিজ্ঞাসা করে মা এই ছেলেগুলোকে আমার সাথে দেখা করার জন্য কিভাবে পাঠাতে পারে। তখন লি তাকে বলে আসলেই এই ছেলেগুলো দেখতেও ভালো না। তখন সেই ছেলেগুলো তাকে ড্রিঙ্কস পান করার জন্য অফার করে। সে যখন এটার জন্য নিষেধ করে দেয় তখন তারা তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এদিকে ইয়াং হং তাদেরকে শিখিয়ে দেয় তার পেটে বাচ্চা রয়েছে, তোমরা তাড়াতাড়ি তার পেটে আক্রমণ করো। তারা লিকে মারার চেষ্টা করছিল, তখনই লি জোরে আওয়াজ দিলে বাহিরে থেকে বডিগার্ড এসে তাদেরকে মারতে শুরু করে। তখন লি তার বডিগার্ডদের বলে ঠিক আছে আর মেরো না, শত হলেও তারা আমার মায়ের মেহমান। এরপর হুট করে সে বমি করতে শুরু করে আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর হাংসং আর তার দাদি তার সাথে দেখা করার জন্য ছুটে আসে। তারা যখন ডাক্তারকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে তখন ডাক্তার তাদেরকে জানায় রোগী ঠিক আছে কিন্তু তার পেটের বাচ্চা খুব একটা ভালো নেই, রোগীকে রেস্ট নিতে হবে এবং আরো সাবধানে চলাফেরা করতে হবে, তা না হলে মিসক্যারেজ হয়ে যেতে পারে। একটু পরে সেখানে লিয়ের মাও চলে আসে আর তাকে বলে তুমি এখন কেমন আছো, কিন্তু লি তাকে কোনো উত্তর দিচ্ছিল না। তখন তার মা তাকে বলে আমি তোমার প্রতি অনেক অবহেলা করে ফেলেছি। তখন লি তাকে বলে ভবিষ্যতে আমার কাছে আর কোনো ছেলে পাঠাবেন না, আমি আর কারোর সাথে দেখা করতে চাই না। এটা বলে সে তার হাত ছেড়ে দিয়ে হাংসং এর দাদির হাত ধরে সেখান থেকে তাদের সাথে চলে যায়। সে ওখানে মন খারাপ করে বসেই ছিল, তখনই তার কাছে ইয়াং হং আসে আর তাকে কাঁদতে কাঁদতে বলে আমারই ভুল, আমি ঠিক মতো চেক করিনি আর আমি আমার বোনের ক্ষতি করে ফেলেছি। তখন তার মা তাকে সান্ত্বনা দেয়। পরের সিনে লিন তার ক্লাসরুমে বসে ড্রয়িং করছিল, তখনই সেখানে হ্যানসং চলে আসে। লিন হ্যানসংকে দেখে অবাক হয়ে যায় কারণ সেও তার মতো স্কুল ড্রেস পরে সেখানে এসেছে। এটা দেখে লিন তার সাথে ফান করতে শুরু করে এবং হ্যানসং আর সে মিলে ড্রয়িং করতে শুরু করে। তারা দুজন একে অপরের সাথে অনেক ভালো
একটা সময় কাটাচ্ছিল আর হাসি ঠাট্টা করছিল এবং এর ফাঁকে ফাঁকে তারা ডিজাইনও আঁকছিল আর অবশেষে তারা একটা সুন্দর ডিজাইনের ড্রেস আঁকিয়ে ফেলে। তাদেরকে এভাবে হাসি ঠাট্টা করতে দেখে এবং হ্যাপি দেখে ইয়ান হং অনেক বেশি জেলাস ফিল করতে শুরু করে আর সে কাকে যেন ফোন দিয়ে বলে, তুমি কি রেডি? কালকে প্রতিযোগিতা শুরু হতে চলেছে। পরের দিন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখন সেখানে মিস জু জিনিও আসে। তাকে দেখে ক্লাসে সবাই অবাক হয়ে যায়। মিস জু এখানে এসেছে দেখে প্রিন্সিপাল তার কাছে যায় আর তাকে স্বাগতম জানায়। তখন মিস জু তাকে বলে, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এসেছি। তখনই লি তার কাছে ছুটে আসে আর তার সাথে কথা বলতে চায়। তখন প্রিন্সিপাল তাকে ধমক দেয় আর তাকে বলে, তুমি কি জানো সে কে? তখন মিস জু প্রিন্সিপালকে থামতে বলে আর সে তাকে বলে, আমি লিয়ের সাথে কথা বলতে চাই। তখন লি তাকে একটা সাইডে নিয়ে যায় আর তাকে বলে, আমি চাই না আপনি সবাইকে বলুন যে আপনি আমার মা। আপনি যদি সবাইকে বলেন আমি আপনার মেয়ে, তাহলে তারা আমার কাজকে মূল্যায়ন করবে না। আমি নিজের ক্ষমতায় এই প্রতিযোগিতা জিততে চাই। এটা শুনে মিস জু খুশি হয়ে যায় আর তাকে বলে, এই না হলে আমার মেয়ে? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এরপর প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর সবার শেষে লিকে ডাকা হয়। সে যখন স্টেজে গিয়ে তার ভিডিওটা চালু করে তখন সেখানে তার ডিজাইনের জায়গায় অন্য একটা ভিডিও চালু হয়ে যায়, যেখানে কিছু ছেলের সাথে তার ভিডিও এডিট করা ছিল এবং তার প্রেগনেন্সির ব্যাপারে দেখানো হচ্ছিল। আসলে এই সব কিছু ইয়ান হং এর কাজ। সে তার বন্ধুদের টাকা দিয়েছিল যাতে তারা সেই ভিডিওটা বদলে ফেলে এবং ডিজাইনের ভিডিওর জায়গায় তারা এসব ভিডিও রেখে দেয় এবং সে এই ভিডিওটা বন্ধও করতে পারছিল না, কারণ তারা হ্যাকারের মাধ্যমে সে কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দিয়েছিল। তখনই ইহং রেগে সেখানে উঠে আসে আর সে লিকে বলতে থাকে, তোমার চরিত্র এত খারাপ, তুমি এসব করে বেড়াও। তুমি একটা বারে কাজ করতে আর সেখান থেকে তুমি প্রেগনেন্টও হয়ে গিয়েছো। আসলে ইহংও ইয়াং হং এর সাথে হাত মিলিয়েছে, তাই তারা ইচ্ছা করেই লিকে অপমান করছিল। এসব কিছু শুনে মিস জু আর বসে থাকতে পারছিল না। সে যখনই প্রতিবাদ জানানোর জন্য উঠতে চাইছিল তখনই ইয়াং হং তাকে বাধা দেয় আর তাকে বলে, পরিবারের বিষয় এভাবে পাবলিকলি না করাই ভালো, তাই লিকেই এটা সামলাতে দিন। তার কথা শুনে সে আর কিছু বলে না এবং সেখানেই চুপ করে বসে থাকে। তখন প্রিন্সিপাল সেখানে যায় আর লিকে বলে, তুমি এসব কি করছো, আমাদেরকে বলো। তখন লি তাকে বলে, এসব কিভাবে হলো আমি তা জানি না। কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথাই শুনতে চাইছিল না আর তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলছিল। তখন মিস জু প্রিন্সিপালকে বলে তাকে তার কথা সম্পূর্ণ করতে দিন। তখন লি প্রিন্সিপালকে বলে, আপনি কি ভুলে গেছেন স্কুলের নিয়ম কি? কেউ যদি প্রেগনেন্ট হয় তাহলে আপনাকে বহিষ্কার করা হবে। এটা শুনে প্রিন্সিপাল চুপ হয়ে যায়। তখন সে মাইক নিয়ে সবাইকে বলে, ভিডিওতে যা দেখানো হয়েছে তা সত্য নয়, সেই লোকটিকে আমি চিনি না। সে এসব কিছু বলছিল তখন ইয়াং হং ইহংকে ইশারা করে। তখন ইহং তাকে বলে, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে কারণ তুমি প্রেগনেন্ট। তখন লি তাকে বলে, আমি তোমাকে প্রত্যাখ্যান করেছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করি না। এরপর প্রিন্সিপাল তাকে বলে, ভিডিওতে স্পষ্ট তুমি স্বীকার করেছো তুমি প্রেগনেন্ট, তাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন লিয়ের কাছে আর কোনো উপায় থাকে না আর সে মাইক নিয়ে সবার কাছে স্বীকার করে সে প্রেগনেন্ট। আর সে সবাইকে বলে, প্রেগনেন্ট হওয়া কি কোনো অপরাধ? আমি প্রাপ্তবয়স্ক আর আমি স্কুলের নিয়মও ভালোভাবে পরীক্ষা করেছি। সেখানে কোথাও লেখা নাই যে আমি প্রেগনেন্ট হলে আমাকে বরখাস্ত করা হবে। তার প্রেগনেন্সির কথা শুনে সেখানে থাকা সবাই কানাঘোষা করতে শুরু করে। তখন সেখানে থাকা একটা মেয়ে তাকে বলে, প্রেগনেন্ট হওয়া দোষের নয়, কিন্তু একটা বাজে লোকের বাচ্চাকে গর্ভে ধারণ করা দোষের। তখন লি তাদেরকে বলে, বাচ্চার বাবা মোটেও কোনো বাজে লোক নয়। ভিডিওতে যে লোকটিকে দেখানো হয়েছে আমি তাকে চিনি না আর তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন সেই মেয়েটি তাকে বলে, তাহলে তুমি আমাদের সবাইকে জানাও তোমার বাচ্চার বাবাকে, নাকি তুমি সেটাও জানো না? তখনই সেখানে হাংসং চলে আসে আর তাদের সবাইকে বলে, এই বাচ্চার বাবা আমি। আর লিয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, দুঃখিত আমি দেরি করে এসেছি বলে। এরপর হাংসং তাদেরকে জানায় লি তার ওয়াইফ এবং সে তার বাচ্চার মা হতে চলেছে আর এটা কোনো লজ্জার বিষয় না। এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। তখন ইয়াং হং বুঝতে পারে এখন তার চুপ করে থাকলে চলবে না, তাই সে ওই মেয়েটিকে চড় মারে আর তাকে বলে, তোমার সাহস কি করে হলো আমার বোনকে বাজে কথা বলার? আর সেখানে থাকা লোককে ডেকে বলে তাকে নিয়ে গিয়ে শাস্তি দাও। এরপর মিস জু তাদেরকে বলে, আমি এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখব। এরপর লি তাদেরকে বলে, আমি কি আমার ডিজাইনটা আবারও প্রদর্শন করতে পারি? এটা শুনে প্রিন্সিপাল তাকে সাথে সাথে অনুমতি দেয়। তখন সেখানে থাকা একটি মেয়ে তাদেরকে বলে, তার ডিজাইন করা ভিডিওটি নষ্ট হয়ে গিয়েছে, তাহলে সে কিভাবে আমাদেরকে সেটা দেখাবে? তখন হাংসং তাদেরকে বলে, কে বলেছে যে তার করা ডিজাইনের শুধু একটাই কপি ছিল? আমি তার ডিজাইন করা ড্রেসের অর্ডার নিয়েছিলাম আর সেইটা এখন তৈরি হয়ে গিয়েছে। এরপর লি তার নিজের ডিজাইন করা ড্রেসটা তাদের সামনে পরে আসে, যেটা পরার পর তাকে দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। বিচারকরাও তাকে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় আর তার ডিজাইন করা ড্রেসের অনেক প্রশংসা করতে শুরু করে।
এরপর বিচারকরা সবাই তার ডিজাইন করা ড্রেসকে 10-এ 10 দেয় আর সে এই প্রতিযোগিতায় উইনার হয়ে যায়। তখন হাংসং লিকে কংগ্রাচুলেশনস জানায় আর লি তাকে বলে এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। তখন স্টেজে মিস জুকে ডাকা হয় আর বলা হয় মিস জু তাদের সবাইকে কিছু একটা বলতে চায়। তখন মিস জু স্টেজে আসে আর তাদের সবাইকে বলে লি হলো আমাদের জু পরিবারের একমাত্র উত্তরাধিকারী। সে আমার হারিয়ে যাওয়া মেয়ে, যাকে আমি এত বছর পরে খুঁজে পেয়েছি। ভবিষ্যতে যদি কেউ তাকে ধমক দেওয়ার সাহসও করে তাহলে সে নিজের জন্য বিপদ ডেকে নিবে। তখনই প্রিন্সিপাল তার কাছে আসে আর ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু মিস জু তাকে ক্ষমা করে না আর সে তাকে বলে তুমি এই স্কুলের প্রিন্সিপাল হওয়ার যোগ্য নাও, তাই তোমাকে বের করে দেওয়া হলো। এরপর সে লিকে বলে তুমি আমাকে নিয়ে যাই ভাবো না কেন, তুমি যখন হারিয়ে গিয়েছিলে তখন থেকে তোমাকে খুঁজে পাওয়া অবধি আমি তোমাকে অনেক খুঁজেছি। তোমার মা তোমাকে সত্যি অনেক ভালোবাসে আর এখন সময় এসেছে আমার ওয়াদা পূরণ করার। তুমি তোমার পরিচিতি ফিরে পেয়েছো আর এখন তুমি জু পরিবারের অর্ধেক সম্পত্তি গ্রহণ করো। এটা তোমার মায়ের তরফ থেকে তোমাকে দেওয়া একটা বিশেষ উপহার। এরপর লি তাকে না বলতে পারে না আর তার দেওয়া উপহার সে গ্রহণ করে। এসব কিছু দেখে ইয়াং হং জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল আর সে তার বন্ধুদের কল করে বলে নেক্সট প্ল্যানের জন্য রেডি হতে। লি যখন কাপড় চেঞ্জ করতে যায় তখন ইয়াং হংও তার সাথে যায় আর সেখান থেকেই তারা তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এদিকে লি এখনো ফিরে আসছে না দেখে তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তখনই সেখানে হাংসং এর সেক্রেটারি আসে আর তাদেরকে জানায় লি আর তার বোন দুইজনই নিখোঁজ হয়ে গিয়েছে। এটা শুনে তারা সবাই অনেক টেনশনে পড়ে যায়। এদিকে হাংসং আর মিস জু তাদের লোকদেরকে পাঠায় লি আর ইয়ান হনকে খুঁজে বের করে আনতে। অন্যদিকে লিয়ের মুখ থেকে বস্তা সরানো হলে সে ওখানে ইয়ান হংকে দেখে এবং অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে আমি তোমাকে সব সময় আমার নিজের বোনের মতো দেখেছি, কিন্তু তুমি আমার ক্ষতি কেন করতে চাও? তখন সে তাকে বলে আমি তোমার ক্ষতি করছি নাকি তুমি? আমার মায়ের মনে সব সময় তুমি বসবাস করো। আমি 20 বছর ধরে তার সাথে আছি এবং তার যত্ন নিচ্ছি, কিন্তু তুমি আসার সাথে সাথে সে তোমাকে ক্ষমতার অর্ধেক দিয়ে দিল এবং সম্পত্তিও অর্ধেক লিখে দিয়েছে। আমি সুখে দুঃখে সব সময় তার পাশে ছিলাম, কিন্তু তুমি ফিরে আসার সাথে সাথেই এইসব কেন তোমাকে দেওয়া হলো? অন্যদিকে মিস জুয়ের সেক্রেটারি তার কাছে যায় আর তাকে জানায় আমরা একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জানতে পেরেছি যে ইয়াং হং লিকে নিয়ে গিয়েছে। এর মানে এটাও হতে পারে যে ইয়াং হংই লিকে কিডন্যাপ করেছে। এটা শুনে সে তো অবাক হয়ে যায়। তখনই হাংসং ও লিয়ের লোকেশন জানতে পেরে যায় আর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে লিয়ের কাছে যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে মিস জু ইয়াং হং এর সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। অন্যদিকে এতক্ষণ ইয়াং হং এর সাথে যারা কাজ করছিল এখন তারাই উল্টো তার সাথে বেইমানি করে আর তাকে বলে তার কাছে যত টাকা আছে তাদের অ্যাকাউন্টে দিয়ে দিতে। ইয়াং হং যখন তাদেরকে টাকা পাঠানোর জন্য ব্যাংকে চেক করে তখন সে দেখতে পায় তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তখন তারা তাকে বলে তার মায়ের কাছ থেকে চাইতে। তখন সে তার মাকে কল করে আর তাকে জানায় তাকে আর তার বোনকে কেউ অপহরণ করেছে এবং তারা কিছু টাকা চাইছে। তার মা তাকে বলে তারা কত টাকা চায় সে দিবে। তখন এই ছেলেটি তার কাছ থেকে ফোন নিয়ে নেয় আর তার মাকে বলে 100 মিলিয়ন দিতে। সে তাদেরকে এই টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর সে হ্যানসংকে কল করে আর তাকে সবকিছু জানিয়ে দেয়। এদিকে ইয়ান হন তাদেরকে বলে লিকে মেরে ফেলতে, কারণ সে যদি বেঁচে থাকে তাহলে সে আর তার পরিবারে ফিরে যেতে পারবে না আর তার মা সব সত্যি কথা জেনে যাবে। তখন তারা তাকে বলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তার মানে তোমার মা এখন সব জেনে গেছে, তাই তোমাকে জিম্মি করে আমাদের কোনো লাভ নেই। তখনই হ্যাংসং তার লোকদেরকে নিয়ে সেই জায়গাতে পৌঁছে যায় আর ওই গুন্ডাদের সাথে ফাইট করতে শুরু করে। হ্যাংসং যখন লিয়ের বাঁধন খুলে দিচ্ছিল তখনই এই ছেলেটি তাকে গুলি করতে যায়। হ্যাংসং এটা দেখতে পেয়ে লিকে জড়িয়ে ধরে। যখনই সেই ছেলেটি তাকে গুলি করে তখনই হ্যাংসং এর লোক এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তারা দুইজন বেঁচে যায়। তখনই সেখানে লিয়ের মা আসে আর তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। তখন লি তাকে জানায় হ্যাঁ সে ঠিক আছে। এরপর সে ইয়াং হংকে চড় মারে আর তাকে বলে আমি সব সময় তোমাকে আমার নিজের মেয়ের মতো দেখেছি। আমি লিকে অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছি আর চেয়েছিলাম বাকি অর্ধেক সম্পত্তি তোমাকে দিতে, যাতে তোমরা দুই বোন মিলেমিশে সবকিছু পরিচালনা করতে পারো, কিন্তু তুমি এরকম একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলে? তখন ইয়াং হং তার শব্দ স্বীকার করে আর তার মায়ের কাছে ক্ষমা চায়, কিন্তু মিস জু তাকে বলে আজ থেকে তুমি আর আমার মেয়ে নও। এরপর লি তার মাকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চায়। সব কথা শেষে তার মা তাকে জিজ্ঞাসা করে এখন তুমি আমাকে বলো তুমি কি হাংসংকে পছন্দ করো? তখন লি তাকে হ্যাঁ বলে। এরপর মিস জু লিকে হাংসং এর হাতে তুলে দেয় আর তাকে বলে এখন তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো আর আমি আশা করি তুমি তাকে সবসময় যত্নে রাখবে। এরপর হাংসংও তাকে কথা দেয় সে সবসময় লিনকে দেখে রাখবে। এরপর ইয়ান হান এবং তাকে যারা সঙ্গ দিয়েছিল তাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করে। পরের সিনে দেখানো হয় হাংসং আর লিনের বাচ্চা এই দুনিয়াতে চলে এসেছে আর তারা
তারা দুইজন তাদের বাচ্চাকে নিয়ে এই দোলনায় বসে সময় কাটাচ্ছে। এরপর কয়েক বছর পরের সিন দেখানো হয়। আজকে লি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। সে ওখানে দাঁড়িয়ে ভাবছিল আজকে কেউ তার সাথে দেখা করতে এখনো কেন আসেনি। সে যখনই মন খারাপ করে ওখান থেকে চলে যাচ্ছিল তখনই পেছন থেকে তাকে মা বলে ডেকে ওঠে। আর আমরা দেখতে পাই হাংসং একটি ছেলে আর মেয়েকে নিয়ে এসেছে। এই বাচ্চা দুটি তাদের। লি তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর হাংসং একটা আংটি বের করে হাঁটু গেড়ে লিকে প্রপোজ করতেই যাবে, তখন লি তাকে বলে বাচ্চারা এখন বড় হয়ে গেছে, তুমি কি এখনো আমাকে বিয়ে করবে না? এটা বলে হাসতে হাসতে লি তাকে হাত এগিয়ে দেয় আর সে তার হাতে রিং পরায়। আর সবশেষে আমাদেরকে দেখানো হয় হাংসং আর লি এর বিয়ে হচ্ছে। আর এখানেই আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো মুভি দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।